সবাইকে স্বাগত। আজকের এই পর্বে আমরা প্রকৃতির এক অসাধারণ রিসাইক্লিং সিস্টেম মানে পুনর্ব্যবহার ব্যবস্থার গভীরে যাব। এর নাম হলো বায়োজিওকেমিক্যাল চক্র। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি আমরা যে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে জীবন চলছে, কিন্তু কার্বন, নাইট্রোজেন বা জলের মতো জরুরি উপাদানগুলো কখনো ফুরিয়ে যায় না কেন? কিভাবে সম্ভব এটা? এর উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনায়। তাহলে এই বায়োজিওকেমিক্যাল চক্র জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো জীবনের জন্য জরুরি উপাদানগুলোর একটা চক্রাকার ভ্রমণ। মানে এটা অনেকটা আমাদের নিঃশ্বাস নেওয়ার মতো। আমরা বাতাস থেকে অক্সিজেন নিই, আবার কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ফিরিয়ে দিই, তাই না? উপাদানগুলো ঠিক এভাবেই জীব আর পরিবেশের মধ্যে অবিরাম যাতায়াত করে। এখানে মূল শব্দটা হলো চক্র, মানে একটা বৃত্তাকার পথ যা কখনো শেষ হয় না। বাস্তুতন্ত্রের এই মূল কথাটা মনে রাখাটা খুব জরুরি। শক্তি, ধরুন সূর্যের আলো, সেটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে একমুখী পথে চলে যায়, ঠিক একটা নদী স্রোতের মতো। কিন্তু পুষ্টি উপাদানগুলো না, সেগুলো হারিয়ে যায় না, সেগুলো বারবার মানে অনন্তকাল ধরে রিসাইকেল হতে থাকে। এখন প্রশ্ন হলো, এই যে চক্রগুলোর কথা আমরা বলছি, এগুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি? এর উত্তরটা নির্ভর করছে একটা খুব সাধারণ বিষয়ের উপর। এই উপাদানগুলো তাদের যাত্রাপথের বেশিরভাগ সময়টা আসলে কোথায় জমা থাকে, মানে তাদের মূল ভাণ্ডারটা কোথায়? প্রকৃতির সব উপাদান মূলত এই চারটে প্রধান ভাণ্ডারেই জমা থাকে। কিছু থাকে বাতাসে মানে অ্যাটমসফিয়ারে, কিছু থাকে জলে মানে হাইড্রোস্ফিয়ারে, কিছু আবার মাটি বা পাথরে মানে লিথোস্ফিয়ারে, আর বাকিটা থাকে সমস্ত জীবন্ত জিনিসের মধ্যে অর্থাৎ বায়োস্ফিয়ারে। এই চারটে ভাণ্ডার মিলেই কিন্তু চক্রগুলো সচল থাকে। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে দেখতে হবে। চক্রগুলোকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো গ্যাসীয় চক্র, যার প্রধান ভাণ্ডার হলো বায়ুমণ্ডল, যেমন কার্বন বা নাইট্রোজেন চক্র, এগুলো বেশ দ্রুত গতির হয়। আর দ্বিতীয়টা হলো পাললিক বা সেডিমেন্টারি চক্র, এর প্রধান ভাণ্ডার হলো মাটি বা শিলা। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো ফসফরাস চক্র, যেটা কিন্তু অনেক ধীর গতির। বেশ, থিওরি তো অনেক হলো। এবার চলুন আমরা কয়েকটি নির্দিষ্ট চক্রের ভিতরে ঢুকে পড়ি। শুরু করা যাক আমাদের সবচেয়ে পরিচিত দুটো চক্র দিয়ে, জল এবং কার্বন। চলুন এক ফোঁটা জলের কথা ভাবা যাক। প্রথমে সূর্যের তাপে নদী বা সমুদ্র থেকে জল বাষ্প হয়ে আকাশে ওঠে, এটাকে আমরা বলি বাষ্পীভবন। আবার গাছের পাতা থেকেও জলীয় বাষ্প বাতাসে মেশে, সেটার নাম প্রস্বেদন। আকাশে উঠে সেই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে মেঘ তৈরি করে, এটা হলো ঘনীভবন। তারপর সেই মেঘ থেকে বৃষ্টি বা বরফ হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে, যাকে বলে অধঃক্ষেপণ। সবশেষে কিছু জল গড়িয়ে নদীতে চলে যায় আর কিছু মাটির নিচে ঢুকে যায়। এভাবেই জলের যাত্রাটা চলতে থাকে। জলের পর আসে কার্বন, যেটা ছাড়া তো জীবন ভাবাই যায় না। কার্বন চক্র হল বায়ুমণ্ডল, মহাসাগর, মাটি এবং সমস্ত জীবের মধ্যে কার্বনের একটা আদান প্রদান। এর ভাণ্ডারগুলোর মধ্যে কিন্তু জীবাশ্ম জ্বালানিও একটা গুরুত্বপূর্ণ অংশ, আর এখানেই মানুষের ভূমিকাটা পরে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই স্লাইডটা কার্বন চক্রের মূল ব্যাপারটাকে একেবারে ছবির মতো পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, একদিকে গাছপালা শালক সংশ্লেষের মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডকে লক করে, মানে নিজের দেহে আবদ্ধ করে ফেলে। আর অন্যদিকে আমরা মানে সমস্ত জীব শ্বসনের মাধ্যমে আর যে কোনো কিছু পোড়ানোর ফলে বা দহনের মাধ্যমে সেই কার্বনকে আনলক করে দিই, যা আবার বাতাসে ফিরে যায়। একদিকে লক আর একদিকে আনলক, কি দারুণ একটা ভারসাম্য। চলুন এবার নাইট্রোজেন চক্রে যাওয়া যাক। এটা একটু জটিল মানছি, কিন্তু জীবনের জন্য অপরিহার্য। আর হ্যাঁ, পরীক্ষাতেও কিন্তু এই অংশ থেকে প্রায়ই প্রশ্ন আসে, তাই একটু মনোযোগ দিয়ে দেখা যাক। এখানেই কিন্তু মূল চ্যালেঞ্জটা। আমাদের চারপাশের বাতাসে প্রচুর নাইট্রোজেন গ্যাস আছে, প্রায় ৭৮%। কিন্তু মজার ব্যাপার হলো, গাছপালা সেই গ্যাস সরাসরি গ্রহণ করতে পারে না। তাদের জন্য নাইট্রোজেনকে ব্যবহারযোগ্য ফর্মে, যেমন নাইট্রেট বা অ্যামোনিয়ামে রূপান্তরিত হতে হয়। এই রূপান্তরের কাজটা মূলত ৫টা ধাপে হয়। প্রথম ধাপ হল নাইট্রোজেন ফিক্সেশন। এখানে কিছু বিশেষ ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে ভেঙে অ্যামোনিয়াম তৈরি করে, যা গাছ ব্যবহার করতে পারে। দ্বিতীয় ধাপ নাইট্রিফিকেশন। এরপর অন্য কিছু ব্যাকটেরিয়া সেই অ্যামোনিয়ামকে নাইট্রেটে বদলে দেয়, যা গাছের জন্য আরও সহজে গ্রহণ করা যায়। তৃতীয় ধাপ অ্যাসিমিলেশন। গাছ তখন সেই নাইট্রেটকে মূল দিয়ে শুষে নেয় আর নিজের দেহে প্রোটিন তৈরি করে। চতুর্থ ধাপ অ্যামোনিফিকেশন। যখন কোনো গাছ বা প্রাণী মারা যায়, তখন পচনকারী জীবাণুরা তাদের দেহের নাইট্রোজেনকে আবার অ্যামোনিয়াম হিসেবে মাটিতে ফিরিয়ে আনে। আর সবশেষ পঞ্চম ধাপ ডিনাইট্রিফিকেশন। এখানে কিছু ব্যাকটেরিয়া নাইট্রেটকে ভেঙে আবার নাইট্রোজেন গ্যাস তৈরি করে, যা বাতাসে ফিরে যায়। আর এভাবেই চক্রটা সম্পূর্ণ হয়। এখানে একটা বেশ মজার ব্যাপার আছে।
ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়াটা নাইট্রোজেনকে বাতাসে ফিরিয়ে দিয়ে চক্রটা সম্পূর্ণ করে, যা পরিবেশের জন্য খুব ভালো। কিন্তু এর ফলে মাটি থেকে উদ্ভিদের প্রয়োজনীয় নাইট্রেট কমে যায়, যা কিছু ক্ষেত্রে কিন্তু মাটির উর্বরতা কমিয়েও দিতে পারে। এবার আমরা শেষ কয়েকটি চক্র দেখব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে জানব কিভাবে আমাদের মানুষের কার্যকলাপ এই সূক্ষ্ম ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে। ফসফরাস চক্রটা বেশ অন্যরকম। এর প্রধান ভাণ্ডার হল শিলা বা পাথর। এই পাথর আবহাওয়ার কারণে ক্ষয় হয়ে খুব ধীরে ধীরে ফসফেট মাটিতে মেশে। আর সবচেয়ে বড় কথা হল এই চক্রের কোনো গ্যাসীয় বা বায়বীয় পর্যায় নেই। এ কারণেই এটি অন্য চক্রগুলোর চেয়ে অনেক অনেক ধীর। আর এই ধীর গতির কারণেই অনেক বাস্তুতন্ত্রে ফসফরাসের যোগান সীমিত থাকে। বলা যায় ফসফরাস প্রকৃতির এক অমূল্য কিন্তু ধীর গতির সম্পদ। সালফার চক্র সালফার মূলত শিলা এবং সমুদ্রে জমা থাকে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা জ্বালানি পোড়ানোর সময় তা বাতাসে ছড়ায়। আর এখানেই মানুষের কার্যকলাপ, বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানো, এই চক্রের ওপর একটা বড়সড় প্রভাব ফেলে, যা আমরা ঠিক পরের স্লাইডে দেখতে যাচ্ছি। এই স্লাইডটা এক নজরে দেখিয়ে দিচ্ছে যে আমরা ঠিক কী করছি। জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে আমরা কার্বন চক্রে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড যোগ করছি, যার ফল হল গ্লোবাল ওয়ার্মিং। কৃষিক্ষেত্রে অতিরিক্ত সার আর ডিটারজেন্ট ব্যবহার করে আমরা নাইট্রোজেন ও ফসফরাস চক্রকে ঘেঁটে দিচ্ছি, যা জলাশয়ে ইউট্রোফিকেশন ঘটাচ্ছে। এর মানে হল অতিরিক্ত পুষ্টির কারণে জলাশয়ের শ্যাওলা এত বেড়ে যায় যে জলের অক্সিজেন শেষ হয়ে যায়, আর তার ফলে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী মারা যায়। আর শিল্প থেকে নির্গত সালফার ডাই অক্সাইড অ্যাসিড বৃষ্টির কারণ হয়ে দাঁড়াচ্ছে। পুরো আলোচনাটা আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। এখন আমরা যা যা শিখলাম সেগুলোকে আরেকবার গুছিয়ে নেওয়া যাক, যাতে সবকিছু সহজে মনে থাকে। চলুন একটা ছোট্ট প্রশ্ন উত্তর পর্ব হয়ে যাক। আচ্ছা, বলতে পারবেন ফসফরাস চক্র কেন কার্বন বা নাইট্রোজেন চক্রের মতো অতটা দ্রুত নয়? একটু ভাবলেই উত্তরটা পেয়ে যাবেন। ঠিক ধরেছেন। উত্তরটা হলো কারণ এর ভাণ্ডার হলো শিলা, আর শিলা ক্ষয় হতে হাজার হাজার বছর সময় লাগে। তাছাড়া এর কোনো বায়বীয় পর্যায় নেই, তাই এটা বাতাসের মাধ্যমে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। তাহলে আসুন শেষবারের মতো মূল 4টি বিষয় মিলিয়ে নিই। প্রথমত, শক্তি একমুখী কিন্তু পুষ্টি চক্রাকার। দ্বিতীয়ত, চক্রের প্রধান ভাণ্ডার হয় বায়ু অথবা শিলা, আর এটাই তাদের গতি ঠিক করে দেয়। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষ এই প্রাকৃতিক চক্রগুলোতে হস্তক্ষেপ করে এর স্বাভাবিক ভারসাম্যটা নষ্ট করছে। আমরা আবার সেই মূল বাক্যটিতে ফিরে এলাম, কারণ এটাই প্রকৃতির অর্থনীতির মূল সূত্র। শক্তি হল আয়ের মতো, যা একবারই খরচ হয়, আর পুষ্টি হল মূলধনের মতো, যা বারবার প্রকৃতিতে বিনিয়োগ করা হয়। সবশেষে যদি পুরো আলোচনা থেকে একটিমাত্র জিনিস মনে রাখতে হয়, তবে সেটা হলো এই: বায়োজিওকেমিক্যাল চক্র হল প্রকৃতির নিজস্ব রিসাইক্লিং ব্যবস্থা। আর এই অসাধারণ ব্যবস্থার কারণেই জীবনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো কখনো ফুরিয়ে যায় না এবং আমাদের এই সুন্দর পৃথিবী প্রাণের স্পন্দনে মুখর থাকে।